আচ্ছা, শুরু করছি। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, আজকে আমরা পড়বো ভাইরাসের বংশবৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি। ভাইরাসের এই বংশবৃদ্ধিকে আসলে বংশবৃদ্ধি বলা হয় না, সংখ্যা বৃদ্ধি বলা হয়। আমরা স্যার, হ্যাঁ, বলো। স্যার ওই যে করোনা ভাইরাসের যেগুলো পড়াইছেন হ্যাঁ, ওগুলোর বাইরেও বইতে কিছু আছে বাড়তি। বইয়ে বাড়তি কিছু আছে। হ্যাঁ স্যার, মানে এই কি আছে, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি একটা অপশন আছে, এটা এরই 6-7টা অপশন আছে, ওই পয়েন্ট করোনা আছে। করোনা ভাইরাস কিভাবে বংশবৃদ্ধি করে ওটা শেখার দরকার নেই। হুম, জি ঠিক আছে। স্যার। আচ্ছা, এই জি স্যার। নর্মাল নর্মাল যে ভাইরাস, হ্যাঁ, এই ভাইরাসের সংখ্যা বৃদ্ধিটা আমাদের দরকার। তো ভাইরাস দুই ভাবে সংখ্যা বৃদ্ধি করতে পারে, একটা হলো লাইটিক চক্র আর একটা হলো লাইসোজেনিক চক্র। তো আমরা প্রথমে আসবো লাইটিক চক্র। লাইটিক চক্র ভাইরাস যে পোষক দেহে করে থাকে, সেই পোষকের নাম হলো ব্যাকটেরিয়া। হ্যাঁ, এই জন্য আমরা বলছি ব্যাকটেরিয়া হলো পোষক দেহ এখানে, এবং ব্যাকটেরিওফাজ। কারণ ব্যাকটেরিয়ার দেহে ভাইরাস, ফাজ ভাইরাস তার এই চক্রটা সম্পন্ন করে। ফাজ ভাইরাস মানে টি2 ভাইরাস। তাহলে এই ভাইরাস অকোষীয় অর্থাৎ জীব নয়, এরা সরাসরি কোনো ভাইরাস থেকে উদ্ভূত হয় না। হ্যাঁ, একটা ভাইরাস আমরা জানি ভাইরাস যখন পোষক দেহের বাইরে থাকে তখন সে একটা রাসায়নিক বস্তু। তাহলে সেই বাইরে অবস্থিত যে ভাইরাসটা আছে, সেই ভাইরাসটা থেকে কখনোই নতুন ভাইরাস তৈরি হবে না। ওই ভাইরাসটা যদি কোনো পোষক দেহ পায়, তখন তখন এরা বংশবৃদ্ধি বা সংখ্যাবৃদ্ধি করতে পারে। তাই নতুন ভাইরাস সৃষ্টির প্রক্রিয়াকে জীবনচক্র না বলে সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া বলা হয়। যেহেতু ভাইরাস নিজে নতুন ভাইরাস তৈরি করতে পারছে না, সে পোষক দেহ ছাড়া সে কিন্তু সংখ্যা বৃদ্ধি করতে, বংশবৃদ্ধি করতে পারবে না। এই জন্য সে পোষক দেহর সাহায্য নিয়ে সে তার নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে। এই জন্য আমরা ভাইরাসের বংশবৃদ্ধিকে আমরা বংশবৃদ্ধি বলবো না, আমরা বলবো সংখ্যা বৃদ্ধি। ব্যাপারটা বুঝতে পেরেছো কেন সংখ্যা বৃদ্ধি বলা হচ্ছে? স্যার এটা একটু আরেকবার বললেন। আবার বলবো, আচ্ছা বলছি, তাহলে আমরা বলছি ভাইরাস সে তো একটা রাসায়নিক বস্তু, সে কি আছে বাইরের পরিবেশে মনে করো পড়ে আছে। তা বাইরের পরিবেশে পড়ে থাকলে সে মনে করো কি একটা মাটিতে পড়ে আছে, বা হয়তো বালুতে পড়ে আছে, ভাইরাস পড়ে আছে, কিন্তু সে ওখানে পড়ে থাকলে সে কি হবে, সে সংখ্যা বৃদ্ধিও করতে পারবে না, সে বংশবৃদ্ধিও করতে পারবে না। পারবে? সে পারবে কখন? যখন সে কোনো একটা পোষক দেহ পাবে। সে পোষক দেহ হতে পারে ব্যাকটেরিয়া বা অন্য কোনো প্রাণী বা অন্য কোনো উদ্ভিদ। তাহলে এই ভাইরাস, হ্যাঁ, যখন পোষক দেহ পাচ্ছে, সেই পোষক দেহ সাহায্য নিয়ে সে তার নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারছে। এই জন্য ভাইরাসকে আমরা সংখ্যা বৃদ্ধি বলবো। ঠিক আছে। সে পোষক দেহ ছাড়া সে কিন্তু নিজে নিজে তার দেহ থেকে আরেকটা ভাইরাস তৈরি করতে পারে না। যদি পোষক দেহ না পায়, তাহলে সে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারবে না বা বংশবৃদ্ধি করতে পারবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ব্যাকটেরিওফাজ প্রধানত লাইটিক চক্রের মাধ্যমে নতুন ব্যাকটেরিওফাজ সৃষ্টি করে থাকে। তবে লাইসোজেনিক চক্রের মাধ্যমেও এদের সংখ্যা বৃদ্ধি ঘটতে পারে। অনেক প্রকার ব্যাকটেরিওফাজ আছে, এদের মধ্যে টি2 ব্যাকটেরিওফাজ এর সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া বর্ণনা করা হলো। তাহলে আমরা যে ভাইরাসটার আহ, সংখ্যা বৃদ্ধি করব, সেই সংখ্যা, সে ভাইরাসটার নাম হলো টি2 ভাইরাস, বা একে আমরা বলি ব্যাকটেরিওফাজ। তাহলে এই ভাইরাসটা লাইটিক চক্রের মাধ্যমে তার সংখ্যা বৃদ্ধি সম্পন্ন করে। তাহলে এই লাইটিক চক্র যে 5টা ধাপ আছে, সেই 5টা ধাপ আমরা এখানে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এখানে দেখো একটা ব্যাকটেরিয়া, একটা একটা যখন ব্যাকটেরিয়া বলবো তখন আমি বলবো ব্যাকটেরিয়াম। এবং এই ব্যাকটেরিয়ার দেহে এখানে কি হয়েছে, ভাইরাস এখানে সংযুক্তি হয়েছে। এটা হলো টি2 ভাইরাস সংযুক্তি হয়েছে, আর ভিতরের গোল অংশটা হলো ব্যাকটেরিয়াম ডিএনএ। হ্যাঁ, তাহলে প্রথম যে ইটা সেটা হলো সংযুক্তি। তাহলে লাইটিক চক্রের প্রথম ধাপটাকে আমরা কি বলবো, সংযুক্তি। তাহলে ধাপ 1 আমরা যে ছবিটা দেখলাম সেটা হলো ধাপ 1-এর ছিল। তাহলে টি2 ব্যাকটেরিওফাজ সাধারণত ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। ইকোলাইয়ের পূর্ণাঙ্গ রূপ হলো এসচেরেকিয়া কোলাই। এসচেরেকিয়া কোলাই। তাহলে সংক্ষেপে আমরা বলি ইকোলাই। তাহলে টি2 বা ব্যাকটেরিওফাজ এটা কি করে, ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে থাকে। ইকোলাই ব্যাকটেরিয়ামের কোষ প্রাচীরে ফাজ প্রোটিনের জন্য
রিসেপ্টর সাইট থাকে। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর আছে সেই কোষ প্রাচীরে এক ধরনের রিসেপ্টর সাইট থাকে। সেই রিসেপ্টর সাইটে টি2 ব্যাকটেরিওফাজের যে প্রোটিন আছে সেই প্রোটিনটা গ্রহণ করতে পারে। তাহলে ভাইরাসের থাকবে প্রোটিন, আর ব্যাকটেরিয়া সেই প্রোটিনকে গ্রহণ করার জন্য একটা রিসেপ্টর সাইট থাকবে। রিসেপ্টর মানে গ্রাহক, হ্যাঁ, গ্রাহক স্থান, সাইট মানে স্থান। রিসেপ্টর সাইটের প্রোটিনের সাথে ফাজ ক্যাপসিডের স্পর্শক তন্তু প্রোটিনের রাসায়নিক বিক্রিয়ার ফলে টি2 ফাজ ব্যাকটেরিয়ার প্রাচীরে দৃঢ়ভাবে সংযুক্ত হয়ে যায়। এটি হলো আক্রমণের সূচনা। তাহলে আমরা এখানে বললাম এটা হলো টি2 ব্যাকটেরিওফাজ। তাহলে এই টি2 ব্যাকটেরিওফাজে এগুলো আমরা দেখতে পাচ্ছি স্পর্শক তন্তু। হ্যাঁ, এই স্পর্শক তন্তু আসলে প্রোটিন নির্মিত। আর ব্যাকটেরিয়ামের কোষ প্রাচীরে রয়েছে একটা রিসেপ্টর সাইট বা গ্রাহক স্থান। সেই গ্রাহক স্থানের রিসেপ্টর সাইটের সাথে কে সংযুক্ত হবে? টি2 ব্যাকটেরিওফাজের স্পর্শক তন্তুর প্রোটিন, যার ফলে এরা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে দৃঢ়ভাবে সংযুক্ত হবে। তাহলে প্রথম ধাপটা বুঝতে পেরেছো, সংযুক্তি? জি স্যার। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপটা হলো ফাজ ডিএনএ প্রবেশ। ব্যাকটেরিওফাজের দণ্ডাকৃতির লেজটি সংকুচিত হয়ে বিশেষ শক্তি প্রয়োগের মাধ্যমে সংযোগ স্থানের প্রাচীরে ছিদ্র তৈরি করে এবং ফাজ ডিএনএ কে ইকোলাই ব্যাকটেরিয়ামের কোষ প্রাচীর ভেদ করে সাইটোপ্লাজমে প্রবেশ করিয়ে দেয়। শূন্য প্রোটিন আবরণটি বাইরে থেকে যায়। আমাদের দেহে রোগ সৃষ্টিকারী অনেক ভাইরাসের সম্পূর্ণ দেহটি হ্যাঁ, দেহটি পোষক কোষে প্রবেশ করে। পরে পোষক কোষের এনজাইম প্রোটিন আবরণটিকে বিগলিত করে ফেলে এবং ভাইরাস নিউক্লিক অ্যাসিড মুক্ত হয়। এসব ক্ষেত্রে লাইটিং চক্র 6টি ধাপে সম্পন্ন হয়। আচ্ছা, এই জিনিসটা এখন আমি বুঝিয়ে দিই ছবির মাধ্যমে। তাহলে এখানে দেখো, আমরা প্রথম ধাপটা বলেছিলাম সংযুক্তি, দ্বিতীয় ধাপ বলছি আমরা কি, যে ফার্স্ট ডিএনএ প্রবেশ। তাহলে আমরা এই যে শূন্য যে প্রোটিন আবরণটা আছে বা শূন্য যে ক্যাপসিডটা আছে সেই ক্যাপসিডটা কিন্তু বাইরে থেকে গেছে। আর ভাইরাস কি করেছে, তার যে দেহের যে লেজ আছে এই লেজের বা নিচের যে অংশ এটা দৃঢ় সংকোচন করে, যার ফলে হ্যাঁ ব্যাকটেরিওফাজ তার ডিএনএ কে হ্যাঁ এখানে প্রবেশ করে দেয়। তো এই সময় কি হয়, ব্যাকটেরিয়া কোষপ্রাচীরে একটা ছোট ছিদ্র তৈরি হয়। সেই ছিদ্রের মাধ্যমে ব্যাকটেরিওফাজের ডিএনএটা বা ফাজ ডিএনএটা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে এখানে ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করেছে, কিন্তু ভাইরাসের যে শূন্য প্রোটিন আবরণ বা শূন্য ফাজ দেহ সেটা কিন্তু বাইরে থেকে গেছে। আচ্ছা, এখানে আমি আমি আরেকটা কথা বললাম যে মানুষের দেহে এমন কিছু ভাইরাস আছে যে ভাইরাসগুলো কি করে, যে ডিএনএ প্লাস তার শূন্য দেহ সেটাও সহ কিন্তু ঢুকে যায়। কোনো কোনো ভাইরাস আছে সম্পূর্ণ ভাইরাসটাই মানুষের দেহে ঢুকে যেতে পারে। সেই ক্ষেত্রে কি হয়, হ্যাঁ সেক্ষেত্রে কি হয়, মানুষের দেহের যে এনজাইম আছে সেই এনজাইমটা তখন এই শূন্য যে প্রোটিন অংশটা আছে সে শূন্য প্রোটিন অংশটাকে বিগলিত করে, যার ফলে তখন মানুষের দেহের কোষের মধ্যে এই ভাইরাসের ডিএনএটা চলে আসে। হ্যাঁ, তখন এই লাইটিং চক্রকে আমরা কয়টা ভাগে ভাগ করবো? 6টা ভাগে। ঠিক আছে, তাহলে মানুষের দেহে যেটা প্রবেশ করবে, যে মানুষের দেহে কিন্তু টি2 ভাইরাস প্রবেশ করে না, অন্য কোনো ভাইরাস প্রবেশ করতে পারে। হ্যাঁ, কিন্তু টি2 ভাইরাসের ক্ষেত্রে আমরা 5টা ধাপই পড়বো। কিন্তু অন্য ভাইরাস যেগুলো মানুষের দেহে প্রবেশ করতে পারে তাদের ক্ষেত্রে লাইটিং চক্র 6টা ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপটা হবে তার সংযুক্তি, দ্বিতীয় ধাপটা হবে কি, যে শূন্য প্রোটিন আবরণের বিগলন। ঠিক আছে, আর 3 নাম্বারটা হবে তোমার ফার্স্ট ডিএনএ প্রবেশ। আর যেটা আমরা টি2 ভাইরাস পড়ছি বা ব্যাকটেরিওফাজ পড়ছি তার ক্ষেত্রে এই মাঝের যে অংশটা 2 নাম্বার সেটা থাকবে না। ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে প্রথমটা হবে সংযুক্তি আর দ্বিতীয়টা হবে ফার্স্ট ডিএনএ ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ। তাহলে এটা কি বুঝতে পেরেছো সবাই? জি সংযুক্তি, স্যার। সংযুক্তি আর আমরা যেটা বললাম 2 নাম্বার ফার্স্ট ডিএনএ প্রবেশ। আচ্ছা, জি স্যার বুঝছি। 3 নাম্বারটা বলছি ফার্স্ট ডিএনএ এবার কি করবে। ফার্স্ট ডিএনএ কিন্তু ব্যাকটেরিয়া দিয়ে ঢুকে গেছে, তাহলে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে কিন্তু ফার্স্ট ডিএনএটা আছে। তাহলে ফার্স্ট ডিএনএ কি করবে, যে ব্যাকটেরিয়া বা পোষক কোষের অভ্যন্তরে প্রবেশ করার পর তার নিজস্ব প্রোমোটর সিকোয়েন্স দ্বারা পোষক কোষের আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করে। তাহলে ফার্স্ট ডিএনএটা ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে প্রবেশ করেছে, তো আমরা সবাই জানি। তাহলে এখন কি করবে,
এই ফার্স্ট ডিএনএ তার একটা প্রোমোটর সিকোয়েন্স আছে। এই প্রোমোটর সিকোয়েন্স দ্বারা পোষক কোষের একটা বিশেষ এনজাইম, সেই এনজাইমটা হলো আরএনএ পলিমারেজ এনজাইম, একে আকৃষ্ট করে ফেলে। ঠিক আছে, তাহলে আরএনএ পলিমারেজ এনজাইমকে কে আকৃষ্ট করে? ফার্স্ট ডিএনএ। আর আরএনএ পলিমারেজ এনজাইমটা কার দেহে আছে? আরএনএ পলিমারেজ এনজাইমটা আছে ব্যাকটেরিয়ার দেহে। ওকে, তাহলে আমরা কি বলবো যে ফার্স্ট ডিএনএ কোথায় প্রবেশ করেছে? ফার্স্ট ডিএনএ কোথায় প্রবেশ করেছে বলো, একটু রেসপন্স করো। ব্যাকটেরিয়ার ভিতরে, ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে। হ্যাঁ, এখন কি করছে ফার্স্ট ডিএনএ তার নিজস্ব প্রোমোটার সিকোয়েন্স দ্বারা যে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে যে এনজাইম আছে আরএনএ পলিমারেজ এনজাইম, সেই এনজাইমকে আকৃষ্ট করে ফেলে। যার ফলে কি হয়, পোষক কোষের আরএনএ পলিমারেজ, পোষক কোষের যে পলিমারেজ এনজাইমটা আছে, এরা ইকোলাই ডিএনএ কে ছাঁচ হিসেবে ধরে এমআরএনএ ট্রান্সক্রাইব করে। হ্যাঁ, তখন কি করবে, যেহেতু আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করে ফেলেছে ভাইরাল ডিএনএ, হ্যাঁ, তখন কি হবে, এই আরএনএ পলিমারেজ এনজাইমের সহায়তায় ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে, সে ব্যাকটেরিয়ার ডিএনএ কে ছাঁচ হিসেবে ধরে এবং এমআরএনএ তৈরি করে ফেলে। ছাঁচ হিসেবে ধরে এমআরএনএ তৈরি করে ফেলে এবং পরে ফাজ এমআরএনএ তৈরি করে। তাহলে আমি প্রথমে কি বললাম, আরএনএ পলিমারেজ আকৃষ্ট করে ফেলেছে ভাইরাল ডিএনএ, তাহলে কি করবে, সেই আরএনএ পলিমারেজ এনজাইমের সহযোগিতায়, হ্যাঁ, ব্যাকটেরিয়া কোষের যে ডিএনএ আছে সেটাকে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ধরে এমআরএনএ তৈরি করে ফেলে এবং ফাজ এমআরএনএ তৈরি করে। প্রথমে ওই ব্যাকটেরিয়ার ডিএনএ কে ছাঁচ হিসেবে ধরে এমআরএনএ তৈরি করে, পরে সেটা ব্যবহার করে ভাইরাস নিজের এমআরএনএ তৈরি করে। ফাজ এমআরএনএ পরে প্রোটিন তৈরি করে। যে এমআরএনএ তৈরি হলো ফাজ এমআরএনএ, এর আবার পরে প্রোটিন তৈরি করবে এবং একটি বিশেষ প্রোটিন, হ্যাঁ, প্রকৃতপক্ষে এটা এনজাইম, ইকোলাই ডিএনএ কে খণ্ড 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 বিখণ্ড করে নষ্ট করে দেয়। তাহলে যখনই এই প্রোটিন তৈরি হয়, একটা বিশেষ একটা প্রোটিন যেটা এনজাইম হিসেবে কাজ করবে, এরা ব্যাকটেরিয়ার যে ডিএনএ কে আছে সেই ডিএনএটাকে খণ্ড বিখণ্ড করে নষ্ট করে দেয়। কাজেই পোষক কোষে ফার্স্ট ডিএনএ কোনো প্রতিযোগী থাকে না। তাহলে পোষক কোষের যে ডিএনএ গুলো, সেই ডিএনএ গুলোকে নষ্ট করে দিল এনজাইম। এবার কি হবে, সেই ডিএনএ এর প্রতিনিধিত্ব করবে কারা? ভাইরাসের ডিএনএ। হ্যাঁ, যার ফলে ওই পোষক কোষে শুধু ভাইরাস ডিএনএরই সংখ্যা বৃদ্ধি হবে। সে ভাইরাস তার নিজের ডিএনএ বৃদ্ধি করার জন্য সে কাকে ব্যবহার করেছে? ব্যাকটেরিয়ার ডিএনএ। তাহলে আমি ছবিতে যাই, এই যে এখানে দেখো, তাহলে এটা হলো কি ছিল, ফার্স্ট ডিএনএ। ফার্স্ট ডিএনএ কোথায় আছে? ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে আছে। ঠিক আছে, তাহলে ভাইরাস ডিএনএ কি করেছে? ভাইরাস ডিএনএ, হ্যাঁ, কোথায় প্রবেশ করেছে? পোষক বা ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করেছে, সাইটোপ্লাজমে। আর ব্যাকটেরিয়া কোষের কাকে আকৃষ্ট করেছিল? কোন এনজাইমকে আকৃষ্ট করেছিল? আরএনএ আরএনএ পলিমারেজ এনজাইম। আরএনএ পলিমারেজ এনজাইমকে আকৃষ্ট করে ফেলে। যখন আরএনএ পলিমারেজ এনজাইমকে আকৃষ্ট করে ফেলে, আরএনএ পলিমারেজ এনজাইম কি করবে, যে ব্যাকটেরিয়া বা ইকোলাইয়ের যে ডিএনএ আছে, সেই ডিএনএ কে কি করে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করে ফেলে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করে ফেলে এবং পরবর্তীতে, হ্যাঁ, যেহেতু ভাইরাস ডিএনএ আছে, ভাইরাস ডিএনএ তার নিজস্ব ফাজ এমআরএনএ তৈরি করে ফেলবে। হ্যাঁ, সে কিন্তু আসলে ব্যাকটেরিয়ার ডিএনএ কে সে কাজে লাগাচ্ছে, কাজে লাগিয়ে সে আগে এমআরএনএ তৈরি করছে এবং এই এমআরএনএ গুলো পরবর্তীতে প্রোটিন তৈরি করবে, প্রোটিন তৈরি করতে পারে, এনজাইম তৈরি করতে পারে। যখন এরকম কি করলো, যে ব্যাকটেরিয়ার ডিএনএ কে ব্যবহার করা হয়ে গেল, হ্যাঁ, এবং ব্যাকটেরিয়ার ডিএনএ কে ব্যবহার করে ভাইরাস তার নিজের যখন সংখ্যা বৃদ্ধি, ভাইরাসের যে ডিএনএ নিজের যে সংখ্যা বৃদ্ধি করতে শুরু করেছে, হ্যাঁ, তখন কি হবে, বিশেষ এনজাইম ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে সেই ডিএনএ গুলোকে খণ্ড খণ্ড করে নষ্ট করে দেয়। এইভাবে এই প্রক্রিয়াটা শেষ করে। এই হলো অনুলিপন। তাহলে অনুলিপনটা হলো যে ভাইরাস তার নিজস্ব ডিএনএ সংখ্যা বৃদ্ধি করবে। ফার্স্ট ডিএনএ নিউক্লিওটাইড, ফার্স্ট ডিএনএ নিউক্লিওটাইড যেটা হলো ইকোলাই কোষের বিগলিত ডিএনএ থেকে মুক্ত হওয়া। তাহলে ফার্স্ট ডিএনএ নিউক্লিওটাইড কোষের রাইবোজোম, টিআরএনএ, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদির উপর কর্তৃত্ব গ্রহণ করে। যেহেতু ফার্স্ট ডিএনএ কি করেছে, ওই ব্যাকটেরিয়ার ডিএনএ গুলোকে নষ্ট করে দিয়েছে, এখন ওখানে রাজা কি, ওখানে রাজা হলো ফার্স্ট ডিএনএ। যার ফলে সে কি করবে, ব্যাকটেরিয়া কোষের রাইবোজোম, ব্যাকটেরিয়া কোষের টিআরএনএ, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদির উপর সে কর্তৃত্ব গ্রহণ করে ফেলবে এবং নিজের ইচ্ছা মতো সে নতুন ফার্স্ট ডিএনএ প্রতিলিপন করে নেয়। তার যতগুলো দরকার ফার্স্ট ডিএনএ ততগুলো সে
রেপ্লিকেশনের মাধ্যমে তৈরি করে নেবে এবং যতগুলো ফাজ কোড প্রোটিন তৈরি করা দরকার সেগুলো তৈরি করে ফেলবে। কোড প্রোটিন পরে কি করবে? কোড প্রোটিন পরে মাথা, লম্বা লেজ, স্পর্শক তন্তু, স্পাইক ইত্যাদির অংশ হিসেবে পৃথক পৃথক ভাবে তৈরি করে। ঠিক আছে, এই কোড প্রোটিন গুলো ভাইরাসের যে অন্যান্য যে পার্ট অংশগুলো আছে সেই পার্ট অংশগুলো তখন তৈরি করা শুরু করে দিবে। তাহলে 3 নম্বর ধাপটা একটু জটিল। 3 নম্বর ধাপটা আমি আবার একটু বলতেছি। তাহলে প্রথমে কি বললাম? ফার্স্ট ডিএনএ কোথায় প্রবেশ করেছে? ফার্স্ট ডিএনএ প্রথমে কোথায় প্রবেশ করেছে? ব্যাকটেরিয়ার ডিএনএ সাইটোপ্লাজমে। ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে। হ্যাঁ, ফার্স্ট ডিএনএ এখন কি করলো? তার নিজস্ব প্রোমোটার সিকোয়েন্স দ্বারা একটা বিশেষ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম একে আকৃষ্ট করে ফেললো। আরএনএ পলিমারেজ আকৃষ্ট হওয়ার ফলে আরএনএ পলিমারেজ এনজাইম তখন কি করবে? যে ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে, ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করবে এবং পরে ফাজ এমআরএনএ তৈরি হবে। ঠিক আছে, পরে ফাজ এমআরএনএ তৈরি হবে। আর এই ফাজ এমআরএনএ প্রোটিন তৈরি করবে, এমন একটা বিশেষ প্রোটিন তৈরি করবে যে প্রোটিনটার নাম হলো এনজাইম। এই এনজাইমটা তখন কি করবে? যে ব্যাকটেরিয়ার ডিএনএ গুলোকে খণ্ড বিখণ্ড করে আস্তে আস্তে নষ্ট করে দিবে। যার ফলে এখানে শুধু ভাইরাস ডিএনএ, সে ভাইরাস ডিএনএ এখন কর্তৃত্ব তার হাতে নিয়ে নিবে। এখন ব্যাকটেরিয়ার ভিতরে যা কিছু আছে সবই কিন্তু কার দখলে? ভাইরাল ডিএনএ দখলে। যার ফলে ভাইরাল ডিএনএ তখন কি করবে? ব্যাকটেরিয়ার যে রাইবোজোম, ব্যাকটেরিয়ার যে আহ, অন্যান্য যে অংশগুলো আছে ব্যাকটেরিয়ার রাইবোজোম থেকে তারপর হলো অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলো সবই দখলে চলে যাবে কার? সেগুলো সবই দখলে চলে যাবে ভাইরাল ডিএনএ এর হাতে। এবং সেই ভাইরাস ডিএনএ তখন কি করবে? তার নিজের ইচ্ছা মতো সংখ্যা বৃদ্ধি করবে, ভাইরাল ডিএনএ সংখ্যা বৃদ্ধি করবে এবং পরে যে প্রোটিনগুলো তৈরি করে সেই কোড প্রোটিনগুলো পরে মাথা, তারপর লেজ, কলার, তারপর স্পর্শক তন্তু, স্পাইক এগুলো সব আস্তে আস্তে তৈরি করবে, আলাদা আলাদা ভাবে তৈরি করবে। এই ছিল তাহলে অনুলিপন। এবার আমরা যাব 4 নম্বর ধাপ, বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়া। পোষক কোষের ভেতরে প্রতিটি ফার্স্ট ডিএনএ এক একটি কোড প্রোটিনের মাথার অংশে প্রবেশ করে। তাহলে কোড প্রোটিনের একটা অংশ ছিল মাথা, সে মাথার অংশে প্রথমে প্রবেশ করবে ডিএনএ। পরে ক্রমান্বয়ে মাথার অংশের সাথে লেজ এবং লেজের শেষ প্রান্তে স্পর্শক তন্তু, স্পাইক ইত্যাদি সংযুক্ত হয়ে পূর্ণাঙ্গ ব্যাকটেরিওফাজ হিসেবে আত্মপ্রকাশ করে। আমরা যদি ছবিটা দেখি তাহলে আমরা এখানে দেখব, এখানে আমরা দেখতেছি এখানে ফার্স্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি করেছে আর পরবর্তী আমরা এখানে দেখছি যে এই যে কোড প্রোটিন আলাদা আলাদা মাথা, কলার, তারপর হলো স্পাইক, স্পর্শক তন্তু এগুলো তৈরি করেছিল, এগুলো এখন কি হবে? এক একটার সাথে একটা অ্যাসেম্বল হবে। প্রথমে মাথার সাথে মাথার মধ্যে প্রবেশ করবে ডিএনএ আর মাথার সাথে সংযুক্ত হবে লেজ। মাথা লেজ যখন সংযুক্ত হয়ে যায় এই সংযুক্ত স্থলে সৃষ্টি হবে কলার, কলার এসে সংযুক্তি হবে আর কলার যখন হয়ে গেল তখন লেজের শেষ প্রান্তে স্পাইক, স্পর্শতন্তু, বেস প্লেট এগুলো সব আস্তে আস্তে অ্যাসেম্বল হবে। এইভাবে একটা আমরা এখানে দেখব যে পূর্ণাঙ্গ টি2 ভাইরাস বা ব্যাকটেরিওফাজ তৈরি হয়ে যায়। তাহলে এই ছিল হলো 4 নম্বর ধাপটা, বিভিন্ন দেহাংশ একত্রিত হয়ে যাওয়া। এবার আমরা আসবো 5 নম্বর, নতুন ভাইরাস মুক্তি। পোষক কোষের অভ্যন্তরে প্রচুর সংখ্যক ব্যাকটেরিওফাজ তৈরি হওয়ার পর ফাজ একটা সুনির্দিষ্ট এনজাইম তৈরি করে যার কার্যকারিতায় পোষক কোষের প্রাচীর বিভিন্ন হয়ে যায়। যখন ব্যাকটেরিওফাজ অনেকগুলো তৈরি হয়ে যায় তখন একটা এনজাইম, নির্দিষ্ট এনজাইমের কার্যকারিতায় হ্যাঁ, হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? জি হ্যালো, স্যার। ওই যে মাঝখানে ওই নেটের প্রবলেম দেখা দিচ্ছিল, যেন কানেকশন ছিল না। আচ্ছা, আমরা 5 নম্বরে আছি। 5 নম্বর ছিল নতুন ভাইরাস মুক্তি। তারপর কি বললাম যে কোষের ব্যাকটেরিয়া কোষের অভ্যন্তরে যখন অনেকগুলো ব্যাকটেরিওফাজ তৈরি হয়ে যাবে তখন একটা সুনির্দিষ্ট এনজাইম তৈরি করে যার কার্যকারিতায় পোষক কোষের প্রাচীরটাকে বিগলিত করে দেয় বা বিদীর্ণ করে, যার ফলে পোষক কোষের প্রাচীরটা ফেটে যায় এবং নতুন যে ভাইরাসগুলো তৈরি হয়েছে সেগুলো বাইরে বের হয়ে আসে। মুক্ত হওয়া প্রতিটি ফাজ একটি নতুন ইকোলাই ব্যাকটেরিয়ামকে আক্রমণ করতে সক্ষম।
যেহেতু ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিভিন্ন হচ্ছে, হ্যাঁ, এই বিভিন্ন হওয়াকে বলা হবে লাইসিস। লাইটিক চক্রের মাধ্যমে মাত্র 30 মিনিটে অসংখ্য ফাজ সৃষ্টি হয়ে থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে লাইসিস অংশটা দেখানো হয়েছে। এই ব্যাকটেরিয়া কোষের ভিতরে অনেকগুলো ভাইরাস তৈরি হয়ে আছে। যখন অনেকগুলো ভাইরাস তৈরি হয়ে যাবে তখন ভাইরাস একটা এনজাইম তৈরি করে। সেই এনজাইমের কার্যকারিতায় ব্যাকটেরিয়া কোষের প্রাচীরটাকে নষ্ট করে দেয় বা বিগলিত করে দেয় এবং এটা একসময় ফেটে যায় এবং ভিতরের ভাইরাসগুলো তখন বাইরে বের হয়ে আসে। তাহলে এই ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর, হ্যাঁ, এটা যেহেতু বিগলিত করছে বা বিদীর্ণ করছে, ফাটিয়ে দিচ্ছে, এই ফাটানোকে বলা হচ্ছে লাইসিস। লাইসিস মানে হলো ফাটানো বা বিদীর্ণ করা, বিগলিত করা। এই থেকে এর নাম হয়েছে লাইটিক চক্র। এইভাবে দেখা গেল যে 30 মিনিটের মাধ্যমে একটা ফাজ ভাইরাস অনেকগুলো ফাজ ভাইরাস তৈরি করতে পারে। তাহলে কি আমরা সবগুলো স্টেপ বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে আমরা কয়টা স্টেপ ছিল এখানে? প্রথমে ছিল সংযুক্তি, এই যে 1 নম্বর আমি যেখানে কার্সর দিয়ে রাখছি এটা হলো সংযুক্তি। 2 নম্বর ছিল ফার্স্ট ডিএনএ প্রবেশ। 3 নম্বর আর 4 নম্বর মিলে হলো একটা স্টেপ, সেটা হলো অনুলিপন। 3 আর 4 মিলে হলো অনুলিপন। আর 4 নম্বরটা হলো আহ ওই কি বলা যায়, অ্যাসেম্বলিং বলা যায়। হ্যাঁ, সবগুলো যে ভাইরাসের যে দেহাংশগুলো আছে সেই দেহাংশগুলো সংযোজন বা অ্যাসেম্বলিং। আর 5 নম্বর ছিল যে ভাইরাস, নতুন ভাইরাসের মুক্ত হওয়া। ওকে। জি আচ্ছা, স্যার। আমরা যদি একটা দেখি, ভিডিও দেখি, ভিডিওটা আমরা দেখতে পারি। Viruses are parasites, so small that they must be seen with an electron microscope and can only reproduce within the cells of other living organisms or hosts. They cause infectious diseases like the flu and grow within bacteria, plants, and animals. A virus exists in several forms or stages. The free virus particle or virion is inert and consists of a molecule of nucleic acid, either DNA or RNA, surrounded by protein and in some cases carbohydrate and lipid. A virus needs a host cell to reproduce. The virus's nucleic acid, which contains the information needed by the virus to reproduce itself, but not the materials, enters the host cell in a virion. Within the host cell, the viral nucleic acid directs the synthesis of enzymes that will break up the host cell's nucleic acid, which will then be used for reproducing the virus. New proteins formed by the virus join to form new virions. As the enzymes break up the host cell, the virions are released to start new cycles of infection. তাহলে আমরা এখানে একটা অ্যানিমেশন দেখলাম। তাহলে এখানে আমরা একটা নতুন একটা ওয়ার্ড পেয়েছি, সেই ওয়ার্ডটা কেউ কি বলতে পারবা? সেই ওয়ার্ডটার নাম কি? এখানে একটা নতুন ওয়ার্ড পেয়েছি, ভিরিয়ন। হ্যাঁ, এই ওয়ার্ডটা পেয়েছি। তো ভিরিয়ন জিনিসটা কি আমি পরে তোমাদের বলতেছি। আচ্ছা, এখন আমরা আসবো লাইসোজেনিক চক্র। তো লাইসোজেনিক চক্রে এটাও অনেকটা লাইটিক চক্রের মতোই, হ্যাঁ, তবে একটু পার্থক্য আছে। হ্যাঁ, এটা যে ভাইরাস এই লাইসোজেনিক চক্রটা সম্পন্ন করবে সেই ভাইরাসের নাম হলো ল্যামডা ফাজ। সেই ভাইরাসটার নাম হলো ল্যামডা ফাজ ভাইরাস। আমরা এখানে দেখতে পাচ্ছি ল্যামডা ফাজ ভাইরাস। তাহলে এখানে কি হচ্ছে? এখানে হলো সংযুক্তি। প্রথমে আমরা বলছি সংযুক্তি। তাহলে ল্যামডা ফাজ ভাইরাস কি করেছে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে সংযুক্তি হয়েছে। এখানে কি হবে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে একটা রিসেপ্টর সাইট থাকে আর ল্যামডা ফাজের স্পর্শক তন্তুতে একটি প্রোটিন থাকে। তাহলে এই প্রোটিন আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে যে রিসেপ্টর সাইট, এদের মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে, যার ফলে কি হয়? যে ভাইরাস তার ডিএনএ কে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ঢোকাতে পারে, বা আমরা বলতে পারি ভাইরাস জিনোম। ভাইরাস ডিএনএও বলতে পারি বা ভাইরাস জিনোমও বলতে পারি। তাহলে ভাইরাসের জিনোমটা ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে প্রবেশ করাইছে। আর এটা আমরা দেখতে পাচ্ছি এই বড় গোলটা হলো ব্যাকটেরিয়াল ডিএনএ। এখন কি হবে? হ্যাঁ, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ব্যাকটেরিয়ার ডিএনএও আছে, আবার ভাইরাল ডিএনএ বা জিনোম আছে। ভাইরাল ডিএনএ এবং ব্যাকটেরিয়াল ডিএনএ দুইটার একটা কম্বিনেশন হয়, একটা মিলন হয়, যার ফলে একটা গঠন তৈরি করে। এই গঠনের নাম হলো প্রোফাজ। তাহলে প্রোফাজ এখন কার দেহে আছে? প্রোফাজ আছে ব্যাকটেরিয়ামের দেহে। প্রোফাজ কার দেহে আছে? ব্যাকটেরিয়ামের দেহে। এবার কি করবে ব্যাকটেরিয়া? দ্বিবিভাজন প্রক্রিয়ায়
ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়ায় তার সংখ্যা বৃদ্ধি ঘটাবে। দ্বিবিভাজন প্রক্রিয়ায় এখানে সংখ্যা বৃদ্ধি ঘটাচ্ছে। সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে দেখা গেল যে ভাইরাস ডিএনএ ব্যাকটেরিয়ার দেহের মাধ্যমে পরবর্তীতে আস্তে আস্তে সংখ্যা বৃদ্ধি করবে। ভাইরাসের ডিএনএ কিন্তু ব্যাকটেরিয়ার ডিএনএর সাথেই আছে। ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএর সাথেই আছে। তাহলে ব্যাকটেরিয়া যদি দ্বিবিভাজনের মাধ্যমে দুইটা ব্যাকটেরিয়া তৈরি করে, তাহলে দুইটা ব্যাকটেরিয়ার দেহেই কি থাকবে? ভাইরাস ডিএনএও থাকবে, ব্যাকটেরিয়াল ডিএনএও থাকবে। আবার এখানে আমরা দেখবো ভাইরাল ডিএনএ প্লাস ব্যাকটেরিয়াল ডিএনএ দুটাই আছে। তাহলে এইভাবে কিন্তু ব্যাকটেরিয়া যত সংখ্যা বৃদ্ধি করবে, ভাইরাস ডিএনএ সেই ব্যাকটেরিয়ার সাথে সাথে সংখ্যা বৃদ্ধি করতে থাকবে। আবার অনেক সময় দেখা যায় যে এই প্রোফাজ থেকে যে ভাইরাল ডিএনএ বা ভাইরাল যে জিনোম সেটা আলাদা হয়ে যেতে পারে, এবং আলাদা হয়ে গিয়ে এরা আবার লাইটিক চক্রের মাধ্যমে আবার বের হয়ে যেতে পারে। ঠিক আছে? তাহলে এখানে দুইভাবে হতে পারে। একটা হলো যে ল্যামডা ফাজ কি করে, যে এই ল্যামডা ফাজ ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়ায় যখন সংখ্যা বৃদ্ধি করে, ব্যাকটেরিয়ার দেহের সাথে সে নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে, অথবা সে যদি ইচ্ছা করে যে আমি আর ব্যাকটেরিয়ার দেহের সাথে থাকবো না, সে যখন খুশি এই প্রোফাজ থেকে ভাইরাল যে জিনোম আছে সেই জিনোমটা আলাদা হয়ে যায়, এবং আলাদা হয়ে গিয়ে আবার লাইটিক চক্র ঘটাবে, এবং লাইটিক চক্রের মাধ্যমে সে বাইরে বের হয়ে যেতে পারে। তাহলে লাইটিক চক্র যদি হয় তখন কি হবে, যে সে নিজস্ব একটা এনজাইম তৈরি করে, সে এনজাইম তৈরি করার মাধ্যমে সে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিভিন্ন করে বের হয়ে যেতে পারে। আমরা জাস্ট এই লাইসোজেনিক চক্রটা একটু দেখে নিই। এটা অনেকটাই লাইটিক চক্রের মতোই, একটু পার্থক্য আছে, সেটা আমি আবার বলছি। যেগুলো আমি বললাম ওখানে এগুলো দেওয়া আছে। তাহলে এখানে কি বললাম, এই চক্রে ফার্স্ট ডিএনএ ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে কোষের ডিএনএ কে নষ্ট করে না। আমরা দেখলামও যে এখানে নষ্ট করে না, বরং ইকোলাই ডিএনএ এর সাথে সংযুক্ত হয়ে যায়। ইকোলাই এবং ফার্স্ট এর সংযুক্ত ডিএনএ কে বলা হবে প্রোফাজ। তাহলে ইকোলাই কোষে যে কম্বিনেশনটা আছে সেটা ব্যাকটেরিয়াল ডিএনএ প্লাস ভাইরাল ডিএনএ, এই দুটোর কম্বিনেশনকে আমরা বলবো প্রোফাজ। তাহলে ব্যাকটেরিয়া কোষে এই ফার্স্ট ডিএনএ সহ দ্বিবিভাজন প্রক্রিয়া সংখ্যা বৃদ্ধি করতে থাকে। এবার যখন ব্যাকটেরিয়া তার দ্বিবিভাজন প্রক্রিয়া অবলম্বন করবে, যার ফলে একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা ব্যাকটেরিয়া হয়ে যাবে, কিন্তু দুইটা ব্যাকটেরিয়ার প্রত্যেকটা ব্যাকটেরিয়াতেই ভাইরাল ডিএনএ আছে প্লাস ব্যাকটেরিয়াল ডিএনএ আছে। তবে প্রয়োজন হলে পোষক ডিএনএ থেকে ফার্স্ট ডিএনএ পৃথক হয়ে লাইটিক চক্রের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটাতে পারে। যদি মনে করে ল্যামডা ফার্স্ট ভাইরাসের ডিএনএ যে আমি আর ব্যাকটেরিয়ার প্রোফাজের সাথে থাকবো না, সে যদি ইচ্ছা করে তাহলে প্রোফাজ থেকে অনেক সময় বের হয়ে যায়। বের হয়ে গিয়ে সে তখন লাইটিক চক্রের মাধ্যমে আবার সংখ্যা বৃদ্ধি ঘটাতে পারে। তাহলে এই লাইসোজেনিক চক্র কি সবাই বুঝতে পেরেছো না পারো না? স্যার বুঝছি। স্যার যখন এই যে দুইটা মিলিত হয়েছে তখন আবার যে আলাদা হয়ে গেছে, হ্যাঁ, কিভাবে আলাদা হয়েছে? না এটা হলো মনে করো যে সে ইচ্ছা করলে দেখা গেলো যে ব্যাকটেরিয়া যখন বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করছে, একটা ব্যাকটেরিয়া বিভাজিত হয়ে দুটো ব্যাকটেরিয়া করছে, তখন সে কিন্তু ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে তার নিজের ডিএনএ কেও আহ, আস্তে আস্তে নিজের সংখ্যা বৃদ্ধি ঘটানোর মাধ্যমে হচ্ছে। যখন মনে করো যে সে এখন আর ব্যাকটেরিয়ার সাথে সে থাকবে না, সে তখন কি হবে, যে প্রোফাজ থেকে এই যে আমরা এখানে যেমন দেখাচ্ছি, এটা ব্যাকটেরিয়াল ডিএনএ বড়টা, আর ছোটটা হলো ভাইরাল ডিএনএ। ভাইরাল ডিএনএ তখন কি করবে, যে সে আলাদা হয়ে গেছে, এখন আলাদা হয়ে গিয়ে সে তখন কি করবে, লাইটিক চক্র ঘটাবে। লাইটিক চক্র ঘটানো আমরা একটু আগে পড়েছি যে কিভাবে লাইটিক চক্র হয়। হ্যাঁ, সেই লাইটিক চক্র যখন ঘটাবে তখন কি করবে, যে ব্যাকটেরিয়ার ডিএনএ কে সে নিজের আয়ত্ত করে নেবে, এবং আয়ত্ত করে নিয়ে সেখান থেকে এমআরএনএ তৈরি করবে। তারপর সে প্রোটিন তৈরি করবে, নিজস্ব ডিএনএ রেপ্লিকেশন ঘটাবে, ঘটিয়ে আলাদাভাবে সে কি করবে, অ্যাসেম্বলিং এর মাধ্যমে নতুন ভাইরাস তৈরি করবে, এবং লাইটিক চক্রের মাধ্যমে ব্যাকটেরিয়াল কোষকে বিভিন্ন করে বাইরে বেরিয়ে আসবে। এখন ল্যামডা ফার্স্ট ভাইরাস এটা দুইভাবেই তার নিজের সংখ্যা বৃদ্ধি ঘটাতে পারে। একটা ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি ঘটলে তার সংখ্যা বৃদ্ধি ঘটবে, আবার সে যদি চায় যে না আমি আলাদাভাবে আহ ব্যাকটেরিয়ার সাথে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে আমি থাকবো না, আমি আলাদাভাবে সার্ভাইভ করব, সেটাও সে করতে পারে। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা এটা বলতে পারি যে লাইসোজেনিক চক্র আহ, লাইস- আহ, লাইসোজেনিক চক্র চক্র কি বলা যায়, যে এটা এক ধরনের লাইটিক চক্র হতে পারে।
কিন্তু লাইটিক চক্র অনলি শুধু লাইটিক চক্র। লাইসোজেনিক চক্রে হ্যাঁ লাইটিক চক্রও হয়, আবার লাইসোজেনিক চক্রও হয়। ওকে। জি স্যার। স্যার, হ্যাঁ বলো। এই মানে এই চক্র, ওই যে লাইসোজেনিক চক্রে বলা হয়েছে যে কোষ এই সংখ্যা বৃদ্ধি করে, কিন্তু ওই যে এই ব্যাকটেরিয়ার ডিএনএ ধ্বংস করে না, কিন্তু যখন লাইটিক চক্র হইবে তখন তো ব্যাকটেরিয়ার হ্যাঁ ডিএনএ ধ্বংস তখন ধ্বংস করবে। করবে। প্রথম দিকে সে ধ্বংস করবে না। যদি সে ব্যাকটেরিয়ার সাথে থাকতে চায়, হ্যাঁ ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে সে যদি থাকতে চায়, সে কিন্তু ব্যাকটেরিয়ার ডিএনএ কে ধ্বংস করবে না। ক্লিয়ার? জি স্যার। আর সে যদি বলে মনে করে যে আমি তো ডিভিশনের মাধ্যমে অনেকগুলো সংখ্যা বৃদ্ধি করেছি, এখন আমি আর ব্যাকটেরিয়ার প্রোফাজের সাথে থাকবো না, তখন সে ইচ্ছা করলে সে আলাদা হয়ে যাবে, এবং আলাদা হয়ে গিয়ে সে আবার ব্যাকটেরিয়ার ডিএনএ কে ক্ষতিগ্রস্ত করবে, ক্ষতিগ্রস্ত করে সেটাকে ব্যবহার করে সে আবার কি করবে, লাইটিক চক্র ঘটানোর মাধ্যমে সে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর থেকে বের হয়ে আসবে। বুঝছো? ব্যাকটেরিয়ার ডিএনএর জি সাথে স্যার। যখন থাকবে তখন কিন্তু ব্যাকটেরিয়া ডিএনএ ক্ষতি করবে না, কিন্তু মানে যখন প্রোফাজ হিসেবে থাকবে তখন কিন্তু সে ব্যাকটেরিয়ার ডিএনএ এর কোনো ক্ষতি করবে না। কিন্তু যখন লাইটিক চক্র করবে তখন তাকে কিন্তু ব্যাকটেরিয়ার ডিএনএ কে ক্ষতি করতেই হবে। ওকে। জি স্যার। আচ্ছা এখন আমরা আসবো যে কিছু সংক্ষিপ্ত কিছু নোটস আছে, যেমন হলো নিউক্লিওয়েড। তাহলে ক্যাপসিড কাকে বলে? ক্যাপসিড হলো, আমরা প্রথম দিন পড়াইছিলাম কিছু ভাইরাস পড়ানোর সময়, কারো মনে আছে ক্যাপসিড কাকে বলে? ক্যাপসিটম হচ্ছে প্রোটিনের আবরণ। ভাইরাসের প্রোটিন আবরণকে ক্যাপসিড বলে। তাহলে প্রোটিন আবরণ বা ক্যাপসিডের ভিতরে নিউক্লিক অ্যাসিডকে আমরা বলবো নিউক্লিওয়েড। তাহলে ভাইরাসের আবরণ এটা হলো ক্যাপসিড। তাহলে ভাইরাসের প্রোটিন আবরণ বা ক্যাপসিডের ভিতরে যে নিউক্লিক অ্যাসিড থাকবে, সেই নিউক্লিক অ্যাসিডকে আমরা বলবো নিউক্লিওয়েড। ক্লিয়ার? তাহলে নিউক্লিওয়েড আমরা ডিএনএ কেও বলতে পারি, নিউক্লিওয়েড আমরা আরএনএ কেও বলতে পারি। বুঝছো? জি স্যার। আচ্ছা এবার আমরা আরেকটা আসবো ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস কাকে বলে? আদি ভাইরাস থেকে পরে নতুন পোষক প্রজাতিতে রোগ সৃষ্টিকারী ভাইরাসকে ইমার্জিং ভাইরাস বলে। হ্যাঁ, আগে হলো অন্য পোষক দেহে ভাইরাসটা তার সংখ্যা বৃদ্ধি করেছিল, কিন্তু সেই পোষকটা চেঞ্জ করে যখন সে নতুন একটা পোষক প্রজাতিতে আবার রোগ সৃষ্টি করে, হ্যাঁ, তখন আমরা সেটাকে বলবো ইমার্জিং ভাইরাস। যেমন আমরা করোনা ভাইরাসকে ইমার্জিং ভাইরাস বলতে পারি। কারণ কি? করোনা ভাইরাস আগে বাদুড় বা সাপে ছিল, কিন্তু এটা এখন কোথায় চলে গেছে? মানুষের দেহে চলে আসছে। হ্যাঁ, এরকম আরো একটা ইমার্জিং ভাইরাস বলতে পারো যেটা অন্য পশুর দেহ ছিল এখন মানুষে আছে? সোয়ান ফ্লু, বার্ড ফ্লু, বার্ড ফ্লু, হ্যাঁ হতে এগুলো। পারে। বার্ড ফ্লু হবে। আরো এরকম অনেক অনেক আছে যেগুলো আগে অন্য পোষক ছিল এখন মানুষে আসছে। আচ্ছা সময় প্রায় শেষ, আমি আবার ইতে ঢুকছি, হ্যাঁ সবাই থাকো। জি স্যার। আচ্ছা এবার আমরা আসছি ভিরিয়ন। এই যে আমরা বলেছিলাম যে ওই লাইটিং চক্র অ্যানিমেশন যখন দেখেছিলাম তখন আমরা এই ওয়ার্ডটা দেখেছিলাম ভিরিয়ন। ভিরিয়ন জিনিসটা কি? তাহলে নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত এক একটি সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাস কণাকে ভিরিয়ন বলে। তাহলে আমরা জানি যে ভাইরাস মানে নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিডের সমন্বয়ে গঠিত। তাহলে নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিডের সমন্বয়ে গঠিত এক একটি সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাস কণাকে ভিরিয়ন বলে। হ্যাঁ যেটা বলছিলাম ভিরিয়ন, তাহলে আমরা বললাম কি ভিরিয়ন হলো যে আমরা ভাইরাস মাত্রই আমরা জানি যে এরা নিউক্লিক অ্যাসিড এবং একে ঘিরে থাকে হলো ক্যাপসিড বা প্রোটিন আবরণ। তাহলে নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিডের সমন্বয়ে গঠিত যে ভাইরাসটা, যে ভাইরাসটা কি করবে, কোনো পোষক দিয়ে রোগ সৃষ্টি করে, মানে সংক্রমণক্ষম। হ্যাঁ সংক্রমণক্ষম সম্পূর্ণ এই ভাইরাস কণাকে আমরা বলবো ভিরিয়ন। তাহলে ভিরিয়ন আমরা কাকে বলতে পারি? যে যে ভাইরাস পোষক দেহে রোগ সৃষ্টি করে। ওকে। আর আমরা জি নিচে স্যার। লিখেছি সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস। এই ভাইরাসের দেহ কিন্তু নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড দ্বারা গঠিত। তাহলে সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে নিউক্লিয় ক্যাপসিড বলে। তাহলে যে ভাইরাস মানুষের দেহে বা অন্যান্য প্রাণী বা উদ্ভিদের দেহে রোগ সৃষ্টি করবে না,
তাকে আমরা বলবো নিউক্লিয়ক অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমরা এই যে করোনা ভাইরাস, একে কি আমরা ভিরিয়ন বলবো না নিউক্লিয়ক অ্যাসিড বলবো? ভিরিয়ন। অবশ্যই ভিরিয়ন। টি2 ভাইরাস, টি2 ভাইরাসকে কি বলবো, ভিরিয়ন বলবো না নিউক্লিক অ্যাসিড বলবো? ভিরিয়ন। হ্যাঁ, কারণ টি2 ভাইরাস মানুষে আক্রমণ করে না, সে আক্রমণ করে কাকে? উদ্ভিদ। হ্যাঁ, উদ্ভিদ। উদ্ভিদটার নাম কি, কে বলতে পারে? টি2 ভাইরাস কোন উদ্ভিদকে আক্রান্ত করে, কে বলতে পারে? আজকে পড়ালাম টি2 ফাজ, ফাজের আরেকটা নাম কি? ব্যাকটেরিওফাজ। হ্যাঁ, ব্যাকটেরিয়া। তাহলে সে জি স্যার। উদ্ভিদটার নাম কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। আচ্ছা, এবার তো আসছি। ব্যাকটেরিয়া। হ্যাঁ, ব্যাকটেরিয়া। তাহলে টি2 ফাজ, টি2 ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রান্ত করে, এই জন্য টি2 ভাইরাসও হলো ভিরিয়ন। আচ্ছা, এরপর আসছে আমরা ভিরোয়েড। ভিরোয়েড হলো সংক্রামক আরএনএ। তাহলে ভিরোয়েড হলো সংক্রামক আরএনএ। এটি একসূত্র বৃত্তাকার আরএনএ অণু যা কয়েক শত নিউক্লিওটাইড নিয়ে গঠিত এবং ক্ষুদ্রতম ভাইরাস থেকেও বহুগুণে ক্ষুদ্র, কেবলমাত্র উদ্ভিদে পাওয়া যায়। তাহলে আমরা ভিরোয়েডকে আমরা কি একটা একটা সম্পূর্ণ ভাইরাস বলতে পারি? ভিরোয়েডকে আমরা কি পূর্ণাঙ্গ ভাইরাস বলতে পারি? কি আনসার দাও। না। কেন না? কারণ আমরা জানি একটা পূর্ণাঙ্গ ভাইরাস গঠনে কে কে থাকবে? নিউক্লিক অ্যাসিড থাকবে, আরএনএ আর ভিরিয়ন এবং প্রোটিন। হ্যাঁ, প্রোটিন থাকবে, আর এটা হলো নিউক্লিক অ্যাসিড থাকবে। কিন্তু আমরা ভিরোয়েডকে বলছি কি সংক্রামক আরএনএ, মানে এক ধরনের আরএনএ যে রোগ সৃষ্টি করতে পারে বা আক্রান্ত করতে পারে। তাহলে ভিরোয়েড সম্পূর্ণ ভাইরাস না, তাহলে এটা একটা সংক্রামক আরএনএ এবং এই আরএনএ অণুটা বৃত্তাকার, হ্যাঁ, এবং কয়েক শত নিউক্লিওটাইড নিয়ে গঠিত এবং ক্ষুদ্রতম ভাইরাস, সবচেয়ে ক্ষুদ্রতম ভাইরাস তার থেকেও এরা বহুগুণে ক্ষুদ্র। এবং এই ধরনের ভিরোয়েড কেবলমাত্র উদ্ভিদে পাওয়া যায়, প্রাণীতে পাওয়া যায় না। প্রিয়ন্স, প্রিয়ন্স বলে আরেকটা কণা আছে, এটা হলো সংক্রামক প্রোটিন ফাইব্রিল, হলো প্রিয়ন্স। সংক্রামক প্রোটিন ফাইব্রিলস হলো প্রিয়ন্স। তাহলে এখানে নিউক্লিক অ্যাসিড নাই, শুধু কে আছে? শুধু প্রোটিন আছে এবং সেই প্রোটিনটাই কি করতে পারে? আক্রান্ত করতে পারে। তাহলে এই জন্য আমরা একেও পূর্ণাঙ্গ ভাইরাস বলতে পারি না। তাহলে ভিরোয়েড এবং প্রিয়ন্স এই দুটা কিন্তু পূর্ণাঙ্গ ভাইরাস না। ওকে, প্রিয়ন্স হলো সংক্রামক প্রোটিন ফাইব্রিল। ওকে, ফাইব্রিল মানে? প্রোটিন ফাইব্রিল, ফাইব্রিল মানে তন্তু, ফাইব্রিল মানে তন্তু। জি স্যার। আচ্ছা, এই হলো তাহলে কয়েকটা ভাইরাস এর কয়েকটা নাম, মানে ভাইরাস সংক্রান্ত কয়েকটা টার্ম। হ্যাঁ, এগুলো প্রায় পরীক্ষাতে দেয়, হ্যাঁ, এবং অবজেক্টিভেও আসে। আচ্ছা, এবার আমরা আসবো অর্থনৈতিক গুরুত্ব। আচ্ছা, অর্থনৈতিক গুরুত্ব আমরা এতদিন শুধু জানি মনে হয় অর্থ বয়ে নিয়ে আসে, হ্যাঁ, যে সমস্ত জীব অর্থ বয়ে নিয়ে আসে সেটাই আসলে অর্থনৈতিক গুরুত্ব, তা না। অর্থনৈতিক গুরুত্ব বলতে বোঝায় যে যে জীবটা উপকারও করতে পারে আবার অপকারও করতে পারে, দুটেই হলো অর্থনৈতিক গুরুত্ব। উপকার করলে আমরা অর্থনৈতিকভাবে সচ্ছল হব, আর অপকার করলে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব। ওকে, তাহলে অর্থনৈতিক গুরুত্ব বলতে দুটোই বোঝায় যে অর্থনীতিতে কেমন প্রভাব ফেলছে, ভালো প্রভাব ফেলছে না খারাপ প্রভাব ফেলছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আসছি ভাইরাসের অপকারিতা। তো ভাইরাসের অপকারিতায় প্রথমে আমরা আসছি মানুষের রোগ সৃষ্টি। তাহলে মানুষের রোগ সৃষ্টি, আমরা এখানে কয়েকটা রোগ দেখতে পাচ্ছি: বসন্ত, ডেঙ্গু, হাম, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, হার্পিস, ভাইরাল হেপাটাইটিস, আর এটা হলো এইডস। হ্যাঁ, এইডসটাকে আসলে বলা যায়, একে আসলে একটা সিনড্রোম বলা যায়। হ্যাঁ, আমরা এখানে এই মারাত্মক রোগগুলো, এটা আমরা এক এক চান্সে মনে রাখার জন্য আমি একটা সেন্টেন্স বানিয়েছি, নিচে দেখো, আইজিপি অফ বিডি আর 3H। আইজিপি মানে হলো ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ইন্সপেক্টর জেনারেল পুলিশ। আই মানে কি হতে পারে? ইনফ্লুয়েঞ্জা, আই মানে ইনফ্লুয়েঞ্জা। জি মানে কি হবে? জলাতঙ্ক। পি মানে পোলিও। অফ, অফ দিয়ে কিছু নাই। বি, বি মানে হলো বসন্ত। ডি মানে ডেঙ্গু, ডেঙ্গু। 3H, 3H, 3H মানে হলো
একটা এইচ হলো হাম, একটা এইচ হলো হারপিস, আরেকটা এইচ হলো হেপাটাইটিস। তাহলে আমরা এই সেন্টেন্সটা কি, যে ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ, বিডি মানে বাংলাদেশ, আর হাইলি অনারেবল অনেস্ট, ঠিক আছে। আমরা এটা একটা ট্রান্সলেশন বানিয়েছি বা একটা সেন্টেন্স বানিয়েছি যেটা আমাদের মনে রাখার জন্য সুবিধা। তাহলে আমি এই সেন্টেন্সটা দিয়ে আমি 9টা ভাইরাসজনিত মানুষের রোগ আমরা জানতে পারছি। সবাই কি এই বিষয়টা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আইজিপি মানে ইন্সপেক্টর জেনারেল পুলিশ অফ বাংলাদেশ, আর হাইলি অনারেবল অনেস্ট, হ্যাঁ, এটা আমরা একটা বানাই দিলাম। তো এখন আই মানে ইনফ্লুয়েঞ্জা, জি মানে জলাতঙ্ক, পি মানে পোলিও, বি মানে বসন্ত, ডি মানে ডেঙ্গু, আর 3টা এইচ আছে, হাম, হেপাটাইটিস, হার্পিস। এখানে এইচটা আমি দিই নাই, ইচ্ছা করে দিই নাই, কারণ এইচটাকে আমরা বলতে পারি না এটা একটা নির্দিষ্ট রোগ, এটা আসলে একটা সিনড্রোম। হ্যাঁ, এইডস হলো অনেকগুলো রোগের লক্ষণ নিয়ে এটা হয়। হ্যাঁ, যদিও এইডস আমরা রোগের মধ্যেই ধরি, কিন্তু এটা আমরা সিনড্রোম বলবো। যে সমস্ত ওয়ার্ডের শেষে সিনড্রোম আছে সেগুলো আসলে অনেকগুলো রোগের একটা সমষ্টি, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমরা এবার আসছি উদ্ভিদের রোগ সৃষ্টি। উদ্ভিদের রোগ সৃষ্টি এখানে আমরা দেখতে পাচ্ছি বিএমএলটি। তাহলে বিএমএলটি দিয়ে কিন্তু একটা মিনিং আছে। হ্যাঁ, বাংলাদেশ মেডিকেল অফ লিভার ট্রান্সপ্লান্ট। তাহলে বি দিয়ে কি হবে? বি দিয়ে হলো এটা বুসিস্ট্যান্ট রোগ, এই রোগটা টমেটোতে হয়। এম দিয়ে হলো কি? মোজাইক রোগ। এই যে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদের মোজাইক রোগ, যেমন তামাকের মোজাইক রোগ আছে, ফুলকপির মোজাইক রোগ আছে। এল দিয়ে হলো লিফ রোল। লিফ রোল মানে পাতা কুঁচকে যাওয়া, এই রোগটা হ্যাঁ হয়, অনেক উদ্ভিদে হয়, ধানে হয়, পাতা কুঁচকে যায়। টি মানে হলো ট্রান্সপ্লান্ট, আর রোগটার নাম হলো টুংরো, ধানের টুংরো রোগ। তাহলে এরকম আমরা বিএমএলটি এটা যদি আমরা মনে রাখি, হ্যাঁ, তাহলে আমরা উদ্ভিদের রোগগুলো মনে রাখতে পারবো। হ্যাঁ, তাহলে উদ্ভিদের রোগগুলো মনে রাখার জন্য বুঝতে পেরেছো, বিএমএলটি। বি ফর বুসিস্ট্যান্ট। বুসিস্ট্যান্ট কোন উদ্ভিদের হয়? বুসিস্ট্যান্ট রোগটা কোন উদ্ভিদের হয়? টমেটো। এম, এম ফর মোজাইক। মোজাইক রোগ কার হয়? তামাক পাতায়। তামাকের পাতায়। এল, লিফ রোল। লিফ রোল কার হতে পারে? ধানের হতে পারে, গমের হতে পারে, মানে পাতা কুঁচকে যাবে, পাতা রোল হয়ে যাবে। তারপর হলো আসছে টুংরো রোগ, ধানের টুংরো রোগ। তাহলে আমরা এভাবে মনে রাখবো। হাঁস মুরগির রোগ সৃষ্টি। পরিযায়ী পাখির এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণে বার্ড ফ্লু নামক মারাত্মক রোগ হয়। এই রোগটা এখন একটা দেশে খুব বেশি দেখা দিয়েছে, কেউ বলতে পারবা সেই দেশটার নাম কি বর্তমানে? এই এক সপ্তাহ ধরো, এক সপ্তাহের মধ্যে কোন দেশে এটা আস্তে আস্তে স্প্রেড করছে, কারো জানা আছে? স্যার পাকিস্তান না ইন্ডিয়া? না না, ইন্ডিয়া, ইন্ডিয়া, ভারতে। ভারতে এই রোগটা এখন আবার স্প্রেড করছে। আচ্ছা, এবার আসছি গৃহপালিত পশুর রোগ সৃষ্টি। তাহলে গৃহপালিত পশুর রোগ সৃষ্টিতে আমরা এখানে একটা ওয়ার্ড দিয়েছি, বিএফজিকে। বিএফজিকে দিয়ে যদি আমি ট্রান্সলেশন করি, হ্যাঁ, বাংলাদেশি ফেভারিট গেম কাবাডি। বাংলাদেশি ফেভারিট গেম কাবাডি। আমি এটা একটা সেন্টেন্স বানালাম। তাহলে এই বিএফজিকে দিয়ে আমি এখন রোগের নামগুলো বলতেছি। বি মানে কি? বসন্ত। কার বসন্ত? গরুর বসন্ত। তারপর হলো এফ। এফ মানে হলো ফুট অ্যান্ড মাউথ। ফুট অ্যান্ড মাউথ কার রোগ হয়? এটা হলো গরু, ভেড়া, ছাগল, শূকর, মহিষ ইত্যাদি প্রাণীর ফুট অ্যান্ড মাউথ, মানে পায়ে এবং মুখে এক ধরনের রোগ হয়, এটার নাম হলো ফুট অ্যান্ড মাউথ রোগ। সেখানে একটা ক্ষত হয়ে যায়, অর্থাৎ এদের হাত ও মুখের বিশেষ ক্ষত রোগ হয় বা খুরা রোগ হয়। তারপর আসলো জি। জি ফর জলাতঙ্ক। কুকুর এবং বিড়ালের জলাতঙ্ক রোগ হয়, ঠিক আছে। আর আরেকটা হলো কি? কে। কে, কে মানে এই যে আমরা বলতেছি যে খুরা রোগ, হ্যাঁ, এই খুরা রোগ হলো কে দিয়ে বোঝাচ্ছে। তাহলে আমরা ফুট অ্যান্ড মাউথ, আবার হলো খুরা রোগ। ফুট অ্যান্ড মাউথ এবং খুরা রোগ দুটাই এরকম গরু, ভেড়া, ছাগল, শূকর, মহিষ ইত্যাদি দেখা যেতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম বিএফ জি কে। জি স্যার। উপকারী অণুজীব ধ্বংস। উপকারী অণুজীব, যেমন আমরা উপকারী অণুজীব হলো একটা হলো ব্যাকটেরিওফাজ, সরি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ইকোলাই ব্যাকটেরিয়া।
কোলাই ব্যাকটেরিয়া, যেটাকে আমরা পূর্ণাঙ্গ নাম বললাম এস্চেরিচিয়া কোলাই, এই ব্যাকটেরিয়াটা কিন্তু মানুষের পরিপাক নালীর কোলনে থাকে, এবং এই কোলনে আমাদের দেহ আছে, আমাদের প্রত্যেকটা মানুষের দেহে এই ব্যাকটেরিয়াটা কিন্তু আছে। তাহলে এই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের অনেকগুলো এনজাইম তৈরি করে। আমরা যখন শাকসবজি খাই, হ্যাঁ, কাঁচা শাকসবজি বা এরকম কাঁচা কোনো ফলমূলও যদি খাই, তখন এই কোলনের এই ইকোলাই ব্যাকটেরিয়া কি করে এক ধরনের এনজাইম তৈরি করে, যেমন হেমিসেলুলেজ, সেলুলেজ, এই এনজাইম গুলো সেগুলো পরিপাক করতে সাহায্য করে। তাহলে এই ইকোলাই ব্যাকটেরিয়া কিন্তু উপকারী, এবং আমরা দেখছি টি2 ভাইরাস বা ফাজ ভাইরাস এই উপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। মহামারী সৃষ্টি, অনেক ভাইরাস আছে আক্রমণ, মহামারী দেখা যায়, অনেক ভাইরাসের আক্রমণে মহামারী দেখা যায়, যেমন আফ্রিকার জায়ারে ইবোলা ভাইরাস, হ্যাঁ, আক্রমণে মহামারী দেখা যায়। এটা কি করে, যে আক্রান্ত ব্যক্তির দেহের কোষকে গলিয়ে দেয় বা ফাটিয়ে দেয়, যার ফলে দেহ একসময় গলে পচে দেহ নষ্ট হয়ে যায়, মানুষ মারা যায়। সার্স, সার্স এর পুরো নাম কি, সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। তাহলে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে চীন, তাইওয়ান, কানাডা প্রভৃতি দেশে অনেক রোগী মৃত্যুবরণ করেছে। তাহলে এইভাবে আমরা করোনা ভাইরাসও মহামারী আকারে দিতে পারি। করোনা ভাইরাস তো আমরা এর আগে দিন পড়েছি, এটাও করোনা ভাইরাসের মাধ্যমে আমি মহামারীর মধ্যে দিতে পারি। এবার আসবো উপকারিতা। তাহলে প্রতিষেধক তৈরিতে, যেটা ভ্যাকসিন, তাহলে আসলে আমরা জানি যে যে ভাইরাসের কারণে আমাদের রোগগুলো হয়ে থাকে, হ্যাঁ, সেই ভাইরাসের দেহ থেকেই আসলে প্রতিষেধক তৈরির জন্য উপাদান সংগ্রহ করা হয়। যেমন বসন্ত, পোলিও, প্লেগ, টাইফয়েড, জলাতঙ্ক প্রভৃতি রোগের প্রতিষেধক টিকা ভাইরাস দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে। আর আমরা এখানে করোনা ভাইরাসের প্রতিষেধকের নামটাই এখানে দিইনি, কারণ এটা এখনো পরীক্ষাধীন রয়েছে। এখন কোন ভাইরাসটা হলো আসলে ফ্রুটফুল হবে সেটা আমরা পরবর্তী হয়তো জানতে পারবো। যেমন এখন অনেকেই, যেমন হলো বায়োএনটেক, এটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। এখন এটা পরীক্ষালব্ধ, এই জন্য এখানে দিই নাই। ওষুধ তৈরিতে প্লেগ, টাইফয়েড, কলেরা, রক্ত আমাশয় ইত্যাদি নামক ব্যাকটেরিয়া জনিত রোগে কয়েকটি ফাজ ভাইরাস ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। জিনতত্ত্ব ও আণবিক জীববিদ্যায় ভাইরাসকে বর্তমানে বহুল আলোচিত জেনেটিক প্রকৌশল জিন প্রযুক্তি এ বাহক হিসেবে ও আণবিক জীববিদ্যায় ব্যবহার করা হচ্ছে। ব্যাকটেরিয়া ফাজ হিসেবে ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ভাইরাস ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে যে সমস্ত ব্যাকটেরিয়া ক্ষতিকারক, সেই ক্ষতিকারক ব্যাকটেরিয়া দমনের জন্য ফাজ ভাইরাসকে বা টি2 ভাইরাসকে ব্যবহার করা হচ্ছে। পোকামাকড় দমনে ভাইরাসকে কতিপয় ক্ষতিকারক ও বিপজ্জনক কীটপতঙ্গ দমনে ব্যবহার করা হয়। ফুলের সৌন্দর্য বৃদ্ধিতে লাল টিউলিপ ফুলে, হ্যাঁ, ভাইরাস আক্রমণের ফলে লম্বা লম্বা সাদা সাদা দাগ পড়ে, এর ফলে ফুলের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ফুলের মূল্য বেড়ে যায়। বলতো এই লাল টিউলিপ ফুল কোন দেশের জাতীয় ফুল, কেউ বলতে পারো? টিউলিপ ফুল কারো জানা নাই না? ওকল্যান্ডের নাম শুনেছো? ওকল্যান্ড, না স্যার। ওকল্যান্ডের নাম জি শুনেছো? স্যার। কোথায় এটা? ওই যে ইংল্যান্ড ওগুলোর পাশাপাশি দেশে আহ, মনে হয় না? নিউজিল্যান্ড। ওকল্যান্ডে একটি স্টেডিয়াম হুম। আছে। তো যাই হোক, তো এই নিউজিল্যান্ডের ওকল্যান্ডে এই টিউলিপ ফুলটা খুব বেশি চাষ হয়। হ্যাঁ, তো এই ওই নিউজিল্যান্ডের জাতীয় ফুল হলো টিউলিপ। তাহলে এই টিউলিপ ফুলে দেখতে এমনি সুন্দর, লাল, এবং ভাইরাস আক্রমণ করার ফলে লালের কোনো কোনো জায়গায় সাদা সাদা স্পট পড়ে, যেটা দেখতে আরো ভালো হয় এবং সৌন্দর্য বেড়ে যায়, ফুলের মূল্য বেড়ে যায়। জৈবিক নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ায় দেখা যায় যে খরগোশের প্রজনন হার অত্যাধিক। তখন খরগোশের এই প্রজননকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু মিক্সো ভাইরাস বলে একটা ভাইরাস আছে, সেই ভাইরাস পরিবেশে ছেড়ে দেয়। মিক্সো ভাইরাস তখন কি করে, যে এই যে খরগোশগুলো সংখ্যা বৃদ্ধি করেছিল, সেই ভাইরাস খরগোশকে আক্রান্ত করে ফেলে, খরগোশ মারা যায়। এইভাবে জৈবিক দমনের মাধ্যমে অস্ট্রেলিয়াতে খরগোশের যে প্রজনন হার সেটা নিয়ন্ত্রণে রাখা হয়। ঠিক আছে। যে এলাকায় এই খরগোশের প্রজনন বেশি বেড়ে যাবে, সেই এলাকায় কিছু মিউজি ভাইরাস ছেড়ে দেয়। বিবর্তন সংক্রান্ত তথ্য প্রমাণে জীব সৃষ্টি প্রক্রিয়া ও বিবর্তনের ধারা সম্পর্কে জ্ঞান লাভ করার অন্যতম প্রধান হচ্ছে ভাইরাস, কারণ ভাইরাস একই সাথে জড় ও জীবের বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ, কারণ আমরা এর আগে ক্লাসগুলোতে দেখেছি যে ভাইরাস এর মধ্যে জড় বৈশিষ্ট্য আছে, আবার জীবের বৈশিষ্ট্য আছে।
তাহলে এই জড় এবং জীবের বৈশিষ্ট্য থাকার কারণে কিভাবে জীব সৃষ্টি হয়েছে বা কিভাবে আদি থেকে উন্নত জীব তৈরি হয়েছে সেগুলো সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায় ভাইরাসের কারণে। তাহলে এই হলো এদের অর্থনৈতিক গুরুত্ব, এগুলো ছিল উপকারী গুরুত্ব। তো আজকের ক্লাসে কারো কোথাও সমস্যা হয়েছে? হ্যালো? না স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এটা দিয়ে দেবো, তাহলে এগুলো পড়ো। ওকে। জি স্যার। আর আদিত্য আদিত্য দেবনাথ, তোমাকে আমি ওই গ্রুপে জয়েন করে দেবো, ওখান থেকে নিয়ে নিও, ঠিক আছে? ওকে স্যার। হুম। আচ্ছা।